নমস্কার, চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি জো, আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমাদের প্রথম ভিডিওকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি যেরকমটা ফেসবুকে বলতাম আর এই চ্যানেলটা বানানোর সময়ও বলেছিলাম, আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের অভিজ্ঞতা শেয়ার করবো। হতে পারে সেটা মন খারাপ, হতে পারে সেটা আনন্দ, হতে পারে সেটা ভালোবাসা, হতে পারে সেটা ভয়, কিংবা হতে পারে এমন কোনো এক্সপিরিয়েন্স যে আপনার মনে দাগ কেটেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক এমন দুখানা এক্সপিরিয়েন্স যা বড্ড হোলসাম এবং যা শোনার পর তা আপনার মনে কিন্তু বেশ খানিকটা সময় ধরে থেকে যাবে। রাজীব পাল এবং রেশমি রায়, তাদের দুজনের জীবনে এমন কি কি ঘটনা ঘটেছিল, আজ আমরা সেটা শুনবো। আমি জাস্ট এইটুকুই বলতে পারি যে এমন কিছু টান বা এমন কিছু কানেকশন আমাদের মাঝে মাঝে হয়ে যায় যা সবসময় কিন্তু দেখা যায় না। আমি বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের প্রথম অভিজ্ঞতায়। রাজীব পালের সাথে ঠিক কি ঘটেছিল আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি এবং বাকি কথা তারপরেই হবে। চলুন। নমস্কার, আমি রাজীব পাল। কয়েক বছর আগের আমার একটা অভিজ্ঞতার কথা বলবো। তখন সদ্য ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি। আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসরের গাইডেন্সেই আমরা কয়েকজন একটি সার্ভের কাজ করছিলাম ত্রিপুরার প্রত্যন্ত গ্রামগুলোতে। সেই কাজের জন্যই একদিন আমি এবং আমার এক সিনিয়র দাদা একটি গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম সকালবেলা। গাড়ি আমাদের যেখানটায় নামিয়ে দিল সেটা একটা নির্জন বাজার এলাকা। দোকানের সংখ্যাও খুবই কম, তাও বেশিরভাগই বন্ধ। একটা বড় দোকান খোলা রয়েছে দেখলাম, বেড়ার ঘর, বেশ বড়সড়। একদিকে মুদির দোকানের জিনিসপত্র রাখা আর অন্যদিকে চায়ের সরঞ্জাম। বেশ কিছু লোকজনও বসে আছে সেখানে। আমরা সেখানেই গিয়ে আমাদের কাছে যে নামের লিস্ট ছিল গ্রামের মানুষদের, সেইটা দেখিয়ে ঠিকানা জানতে চাইলাম। তা দোকান থেকে একজন মানুষ বেরিয়ে একদিকে আঙুল তুলে আমাদের দিক নির্দেশ করে দিল। আমরাও চলতে শুরু করলাম, কিন্তু যতই এগোচ্ছি পথ আর শেষ হয় না। মাটির পথও শেষ হয়ে একসময় শুধুমাত্র জঙ্গল ভরা টিলা পাহাড়ই দেখতে পেলাম। পথে লোকজনও খুবই কম, তবু ওই তারই মধ্যে এক দুজনকে জিজ্ঞেস করে যা বুঝলাম যে এই টিলাবে ওপরে ওঠা ছাড়া আর কোনো পথ নেই। এই টিলার গায়ে যেটুকু পথ দেখা যাচ্ছে সেটাই আমাদের পথ। সত্যি বলছি, সকালবেলাতেও কেমন যেন গাটা ছমছম করছিল। মনে হচ্ছিল এই অচেনা অজানা প্রত্যন্ত অঞ্চলে কেউ যদি আমাদের গুমও করে ফেলে তাহলেও কেউ টের পাবে না। এতটাই নির্জন জায়গাটা। কিন্তু থেমে থাকলে তো চলবে না। অতএব আমরা আবার চলতে লাগলাম এবং খুঁজে খুঁজে এক সময় আমাদের হাতের লিস্ট অনুযায়ী বাড়িঘরের সন্ধানও কিছু পাওয়া গেল। কিন্তু বাড়িগুলো এতটাই দূরে দূরে, মানে একটা এই টিলার ওপর তো আরেকটা ওই টিলার ওপর। চলতে চলতে পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম আমরা। তা দুপুর নাগাদ আমরা মোটামুটি বেশ কিছু মানুষজনের সন্ধান করতে পারলাম, কিন্তু বেলা গড়িয়ে আসছে। এবার আমাদের ফিরতে হবে। আর আসল গোলমালটা শুরু হলো তখনই। ফেরার কথা ভাবতেই দেখলাম যে আমরা ততক্ষণে পথ হারিয়ে ফেলেছি। জিজ্ঞেস করতে করতে অনেকটা এসে পড়েছি। এবার চারিদিকে তাকিয়ে দেখি একই রকমের সবুজ টিলা পাহাড় ছাড়া আর কিচ্ছু চোখে পড়ছে না। কোন দিক দিয়ে যে এসেছি আর কোন দিকেই বা যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে দুপুর গড়িয়ে যাওয়াতে আগে যাও বা দু একজন লোকজন এদিক ওদিক দেখা যাচ্ছিল, এখন আর জনপ্রাণীর চিহ্ন কোথাও নেই। শেষ যে ঘরটিতে আমরা ইন্টারভিউ নিতে গেছিলাম, ফিরে গিয়ে সেখানেই আবার গাড়ির রাস্তা জিজ্ঞেস করায় তারা আঙুল তুলে একটা অনির্দিষ্ট পথ দেখিয়ে দিল। কিন্তু আমরা তাকে অনন্ত সবুজ ছাড়ার কিছুই দেখতে পেলাম না। কোথায় পথ, কি দেখাচ্ছে? প্রচন্ড অসহায় বোধ করতে থাকলাম। একটা বড় টিলার উপর প্রশস্ত একটা জায়গা, এদিক ওদিক কিছু বেড়ার ছাউনি। আমরা সেখানটাতে দাঁড়িয়ে দুজনে আলাপ করছিলাম যে কোন দিক দিয়ে আমাদের হাঁটা শুরু করা উচিত, কিন্তু মনস্থির করে উঠতে পারছিলাম না। এদিকে দ্রুত বেলা শেষ হয়ে আসছে, আকাশে ভয়ঙ্কর কালো মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টিও নেমে যেতে পারে। সত্যি বলছি, একটু ভয় ভয়ও করছিল। এমন সময় হঠাৎ করে একটা বেড়ার ছাউনির নিচে বসে থাকা একটা বাদামি রঙের পাহাড়ি কুকুর গা ঝাড়া দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো এবং চলতে শুরু করলো ধীরে ধীরে।
আমার সিনিয়র দাদাটি বললেন যে চলো এর পেছনেই যাই, এ মনে হয় পথ চেনে। আমি একটু দ্বিধায় ছিলাম, কিন্তু তখন তো আর কিছু করার নেই, কোনো একটা দিকে তো আমাদের হাঁটতেই হবে। তাই দুজনেই সেই কুকুরটির পেছন পেছন হাঁটা শুরু করলাম, এবং বললে বিশ্বাস করবেন না, কুকুরটি ধীরে ধীরে টিলা জঙ্গল পেরিয়ে আমাদেরকে মাটির সোজা পথে এনে ফেলল। ইতিমধ্যে বড় বড় ফোঁটায় বৃষ্টিও শুরু হয়েছে, আমাদের কাছে ছাতাও নেই। কুকুরটি আমাদের বেশ কিছুটা আগে আগে গিয়ে ওই পথের ধারে একটা ব্যারার শেড ছিল, সেটা নিচে গিয়ে দাঁড়ালো। আমরা ভাবলাম যেহেতু বৃষ্টি শুরু হয়েছে ও বোধহয় এখানেই আশ্রয় নিল, কিন্তু না, আমরা ভুল ছিলাম। আমরা সেই শেডের সামনে পৌঁছনো মাত্র সে আবার বেরিয়ে আমাদের সামনে সামনে চলতে শুরু করলো, ঠিক যেন আমাদেরকে পথ দেখানোর গুরু দায়িত্ব তাকে কেউ দিয়ে গেছে। অবশেষে আমরা সেই সকালে ছেড়ে যাওয়া বাজার এলাকাতে এসে পৌঁছলাম। ততক্ষণে ঝাঁপিয়ে বৃষ্টি নেমে গেছে। আমরা দৌড়ে সেই বড় দোকানটার ভেতরে ঢুকতে গেলাম। বাজারের যত লোক তখন সেটার ভেতরেই আশ্রয় নিয়েছে, আর দোকানদারও বৃষ্টি থেকে বাঁচার জন্য দোকানের ঝাঁপ ফেলার উপক্রম করছেন। আমাদের দেখে তাড়াতাড়ি আবার ঝাঁপ তুলে আমাদেরকেও ভেতরে ঢুকিয়ে নিলেন। আমাদের পেছন পেছন সেই পথ নির্দেশক কুকুরটিও ঢুকতে গেল। তাকে কিন্তু দোকানের মালিক আশ্রয় দিলেন না, বরং দূর দূর করে তাড়িয়ে দিলেন। ব্যাপারটা আমাদের খুব খারাপ লাগলো, কিন্তু কিছু করার ছিল না। কিছুক্ষণ পরে বৃষ্টির বেগ কমলে যখন আমরা সেই দোকান থেকে বেরোই, তখন আর সেই পরিত্রাতা কুকুরটিকে দেখতে পেলাম না। ভারী মন খারাপ লাগলো। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে একটু বিস্কুট পর্যন্ত কিনে খাওয়াতে পারলাম না তাকে। আজও এত বছর পরেও সেই কুকুরটিকে ভুলতে পারিনি, আর পারবও না বোধহয় সারা জীবনে। শুনলেন আজকের প্রথম অভিজ্ঞতা। আমি যখন প্রথমবারের জন্য এই অভিজ্ঞতা পড়েছিলাম, আমার মনে হয়েছিল যে কি অদ্ভুত একটা কানেকশন। একটা প্রাণী কতটা সেন্সিটিভ হতে পারে, যে নিজেই হয়তো আন্দাজ করেছে যে এই মানুষগুলো সাহায্য দরকার। আর এদিকেও রাজীব পাল এবং তার সিনিয়র, মানে একেবারে আনসেড রুলের মতো, তাদেরও মনে হয়েছে আমাদের এই কুকুরটাকে ফলো করা উচিত। কথায় তো বলেই যে পশুরা মানুষের থেকে অনেক ক্ষেত্রেই অনেক বেশি সেন্সিটিভ। দেখবেন আপনার বাড়িতে যদি কোনো পেট থাকে, আপনার যদি মন খারাপ হয়, আপনি তাদের মধ্যে যে চেঞ্জেসটা সেটা বুঝবেন না। হয়তো তারা আপনাকে বেশি অ্যাটেনশন দিচ্ছে, বা আপনার সাথে আপনার গায়ে গায়ে লেগে লেগে ঘুরছে। আবার যখন দেখবেন আপনি প্রচণ্ড খুশি, আপনি খুব আনন্দিত, দেখবেন তাদের মধ্যেও সেই এনার্জি শিফট কিন্তু বোঝা যায়। সত্যি একেবারেই মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। আজকের দ্বিতীয় অভিজ্ঞতায় চলে যাচ্ছি। অভিজ্ঞতা শেয়ার করেছেন রেশমি রায়। তিনি আগরতলার বাসিন্দা, এবং রেশমি রায়ের অভিজ্ঞতাটাও আগের অভিজ্ঞতার মতোই খানিকটা। কারণ দুক্ষেত্রেই এমন প্রাণী যারা পোষ্য নয়, তবে তাদের সাথে যেভাবে একটা কানেকশন তৈরি হয়েছে, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, সেটা একেবারেই অদ্ভুত। বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকের দ্বিতীয় অভিজ্ঞতায়। নমস্কার দাদা, আমার নাম রেশমি রায়। আমার বাড়ি আগরতলায়। আমি যে ঘটনাটা বলতে চাইছি সেটা কিছুটা মজারও বলা যেতে পারে, আবার আমাদের মনেও একটু দাগ কেটেছিল ঘটনাটা। এই ঘটনাটা একটা বাঁদরকে নিয়ে। কি হয়েছিল, এই বাঁদরটা আমাদের পাড়াতে কদিন ধরে খুব জ্বালাচ্ছিল, মানে একেবারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এর বাগানের ফল ছিঁড়ে নিচ্ছে, তোকে কামড়াতে যাচ্ছে, এই চাল থেকে ওই চালে লাফিয়ে পড়ছে। ওই বাঁদরটার ভয়ে কেউ ঘরের বাইরে পর্যন্ত বেরোতে পারছে না, কাপড় শুকোতে পারছে না, দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকার উপক্রম হচ্ছে। তো এরকম দিন তিনেক মতো চললো। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা একটু অদ্ভুত। তো তখন কি হয়েছিল, আমাদের বাড়িতে আমাদের ঘরের পাশেই আমার মাসির ঘর ছিল, টিনের চালের ঘর। আমার মাসি তখন এখানকার একটি স্কুলে চাকরি করতেন, আর মাসির সাথে আমার মাসতো ভাই থাকতো, সে তখন স্কুলে পড়তো।
সকালবেলা ভাইকে স্কুলে পাঠিয়ে ঘরে তালা দিয়ে বেরিয়ে যেতেন, আর ভাই স্কুল থেকে ফিরে টেবিলে ভাত রাখা থাকতো, সেটাকে ঘুমিয়ে পড়তো দুপুরবেলা। তো এরকমই একটা রুটিন ছিল। তো সেদিনও ভাই যথারীতি স্কুল থেকে ফিরে ভাত খেয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে। হঠাৎ ভাইয়ের ঘুম ভেঙে যায়, আর সে দেখে যে ওই বাঁদরটি মাসিদের ঘরের টিনের চালে একটা ফাঁকা জায়গা ছিল, সেটা দিয়ে গলে ঢুকেছে ঘরের ভেতর, ঢুকে ডাইনিং টেবিলের উপর বসে রয়েছে। আর ভাই তো চমকে জেগে ওঠে এই দৃশ্য দেখে, এবং হঠাৎ কি করবে বুঝে উঠতে পারে না। তারপর অদ্ভুতভাবে ভাইকে জেগে উঠতে দেখে বাঁদরটা কি করে, সুরসুর করে টেবিল থেকে নামে আর তার পায়ের কাছে এসে বসে পড়ে। আর পায়ের মধ্যে খুঁড়তে থাকে ভাইয়ের, এমন একটা ভাবে যেমন সে ভাইয়ের পোষা। তারপর আমরা যখন দরজা খুলে বাইরে থেকে দেখলাম, তখন আমাদের চোখে যা দৃশ্য পড়লো, আহ, ভাই চেয়ারে বসে একটি বই পড়ছে এবং বাঁদরটির মাথায় হাত বোলাচ্ছে, আর সে তার পা কুটে চলেছে। আমি এর আগে বলিনি, বাঁদরটার কোমরে না একটা মোটা দড়ির মতো বাঁধা ছিল, হয়তো পাড়ার ছেলেরাই বেঁধেছিল বা কিছু একটা হবে। তো ভাই কি করেছে, যখন বই পড়ছিল আর বাঁদরটা যখন তার পায়ের নিচে বসে বসে পা খুঁটছে, তখন ভাই অন্যমনস্ক একটা ভাব দেখিয়ে আস্তে আস্তে একটা দড়ি নিয়ে, ওই বাঁদরটা খেয়াল করেনি এমন সময় ওই বাঁদরটার কোমরে যে দড়িটা ছিল ওটার সাথে আরেকটা দড়ি নিয়ে পেঁচিয়ে বেঁধে ফেলেছে। কিন্তু বাঁদরটা যখন টেরও পেল যে ওর কোমরের দড়ির সাথে আরেকটা দড়ি বেঁধে ফেলা হয়েছে, তখনও কিন্তু ও কোনো রিয়াকশন দেখালো না। ও চুপচাপ যদ্দূর লম্বা তদ্দূর পর্যন্ত পায়চারি করতে লাগলো বারান্দার মধ্যে। এরপরে যেটা ঘটলো, মাসির ঘরের সেই বারান্দাতে বাঁদরটির একটি প্যাকিং বাক্সের মধ্যে আস্তানা হলো। মানে ওটা পুরো আমাদের বাড়ির পোষা হয়ে যাচ্ছিল তখন। ওই বারান্দার মধ্যে লম্বা দড়ির মাথা যতদূর টানা যায় সে হাঁটাহাঁটি করতে থাকে, পায়চারি করতে থাকে। এরপর পাড়ার লোক যখন খবর পেলো যে সেই শয়তান বাঁদর ধরা পড়েছে এবং দিব্যি পোষ মেনে বারান্দার প্যাকিং বাক্সে বাস করছে, দলে দলে লোকও দেখতে এলো। এখানে অদ্ভুত ব্যাপারটা কি জানেন, সামনে অচেনা কোনো লোক ঢুকছে দেখলেই সে মুখ লুকিয়ে বসে থাকতো, কাউকে মুখ দেখাবে না, হাত দিয়ে মুখ ঢেকে বসে থাকতো। আর যেই মানুষ চলে যেত আবার সোজা ওই স্বাভাবিকভাবে বসতো। এই ঘটনাটা অনেকবার আমরা লক্ষ্য করলাম। তো এতে আমরা বুঝলাম একটা জিনিস, যে বাঁদরটার অলরেডি কিছু চেনা মুখ অচেনা মুখ ভাগ হয়ে গেছে, আর অচেনা মানুষের সামনে সে তার মুখ দেখাবে না। আমরা যেহেতু পাশের ঘরেই বাস করতাম, তো আমাদেরকে সে বাড়ির লোকই মনে করছিল, আর আমাদের সামনে স্বাভাবিকভাবেই থাকতো। আরো অদ্ভুত কাণ্ড কি ঘটতো, যখন ভাই বাইরে কোনো কাজে বেরোতো, সে না বাঁদরটা উদ্গ্রীব হয়ে বারান্দার এ মাথা ও মাথা পায়চারি করতো, আর উকি মেরে মেরে খালি গেটের দিকে তাকাতো ভাই এসছে কিনা, যেন তার আপনজন তাকে ছেড়ে চলে গেছে এরকম একটা ভাব। আর সন্ধ্যাবেলায় মাসি দরজা খুলে রেখে যখন টিভি দেখতে বসতেন, বাঁদরটা কি করতো, চুপচাপ ডাইনিং টেবিলের কোনায় বসে টিভি দেখতো মাসির সাথে, আর টিভি বন্ধ হয়ে গেলে চুপচাপ আবার নিজে ওই প্যাকিং বাক্সের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়তো। আরো কিছুদিন এরকম চললো, কিন্তু একটা সময় না মাসি অতিষ্ঠ হয়ে উঠেছিল। কারণ কি করতে বাঁদরটা, মাসির একটাই কমপ্লেন ছিল যে আমি ওকে খেতে দিচ্ছি, ওর ময়লা পরিষ্কার করতে হচ্ছে আমাকে, আর আমাকে দেখলেই সে কামড়াতে আসছে। তো এই কারণেই ভাইকে শক্ত ওয়ার্নিং দিয়ে দিয়েছিল মাসি, যে তুমি যেভাবেই হোক একে বিদায় করো বাড়ি থেকে, এভাবে থাকা যাবে না। কিন্তু কি হয়েছিল, কিছুদিন বাঁদরটা আমাদের সাথে সময় কাটিয়ে ফেলেছিল, তো একদম বাড়ির পোষ্যের মতো। তো ভাইয়ের একটু মায়া জন্মে গেছিল বাঁদরটার ওপর, সে কিছুতেই তাকে ছাড়তে রাজি না। তো এই নিয়ে মাসি আর ভাইয়ের মধ্যে অনেক ঝগড়াঝাটিও হলো, কিন্তু সিদ্ধান্ত হলো যে মাসির কথাই রাখা হবে। তো আমাদের ত্রিপুরাতে সিপাহীজলা নামে একটি জায়গা রয়েছে, যেখানে বেশ কিছু পশু পাখিও রয়েছে। তো যেদিন বাঁদরটিকে রেখে আসা হবে সেদিন মাসি তাকে বাঁদরটাকে যত্ন করে খাইয়ে টাইয়ে দিল। ভাই যখন বাঁদরটাকে সাইকেলের সামনে বসিয়ে রওনা হলো বাস স্ট্যান্ডের দিকে, বাঁদরটা না বিশাল খুশি হয়ে ভাইয়ের দিকে একবার তাকায়, একবার রাস্তার দিকে তাকায়। আসলে বাঁদরটা মনে করছিল ভাই ওকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, বেড়াতে নিয়ে যাচ্ছে। তো সাইকেল দিয়ে বাস স্ট্যান্ড অব্দি যাওয়া হলো। তো ভাই যেই না বাসে উঠতে যাবে বাঁদরটাকে নিয়ে, তখন কন্ডাক্টর বললো যে না, বাঁদর নিয়ে বাসে ওঠা যাবে না, ওকে বাসের ওপরে বেঁধে রেখে আসতে হবে। তো ভাই যখন ওকে বাসের উপর বাঁধতে গেল, তখন সে ভাইয়ের আর পা ছাড়ে না, পা ধরে টানাটানি করছে। তো ভাই আর কি করবে, তো সেই বাঁদরটাকে মাথায় নিয়ে সিপাহীজলা অবধি বাসের ওপর বসেই সে রওনা দিল। তো
তো তারা সিপাহীজলা পৌঁছলো এবং বাদর যেখানে রাখা হয় সেখানে যে কেয়ারটেকার থাকে তার সাথে ভাই গিয়ে কথা বললো এবং বাদরটাকে যাতে খুব যত্নে রাখা হয় সে কথা তাকে ভালো করে বুঝিয়ে দিল। তো তারপর ওই যে দড়িটা যে বাঁধা ছিল বাদরটার কোমরে সেটা সে যখন কেয়ারটেকারের হাতে দিল আর যখন চলে আসছে দড়িটা দিয়ে, তখন বাদরটা নাকি পেছন থেকে বিশাল কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে ছটফট করছে, কান্নাকাটি করছে, মানে কেন ভাই ওকে ছেড়ে চলে যাচ্ছে ওরম ভাবে, মানে বিশাল চিৎকার জুড়ে দিয়েছে বাদরটা নাকি পেছন থেকে। তো ভাই আমাদের বলেছিল যে ও কোনো রকমে ওখান থেকে পালিয়ে বেঁচেছিল, কিন্তু ভাইও এরপর কয়েকটা দিন না ঠিক মতো ভাতও খেতে পারেনি, ওর বিশাল মন খারাপ থাকতো, বালিশে পড়ে পড়ে কেঁদেছে, আমরা দেখেছি ওকে এই বাদরটার জন্য এভাবে কাঁদতে। আমরা তখন ভাবতাম যে মায়া জিনিসটা কি অদ্ভুত না, কখন যে কার ওপর কিভাবে মায়া জন্মে যাবে সেটা ঠিকই মানে ভেবে ওঠা কঠিন। মানে আমরা হয়তো ভাবি যে ইমোশন শুধু এক মানুষের জন্যই আসতে পারে, কিন্তু এমন একটা পশুর জন্য এত মায়া জন্মে যাওয়া যে কথাও বলতে পারে না আর যার ওপর পুরো পাড়া এত ক্ষেপে উঠেছিল, তার প্রতি যে এতটা ভালোবাসা জন্মে যাবে আমাদের সবারই, সত্যি কথা বলতে এটা ঠিকই ভাবা যায় না। যাই হোক দাদা, এই ছিল আমার অভিজ্ঞতা। ধন্যবাদ। শুনলাম আজকে দ্বিতীয় অভিজ্ঞতা। আমি শর যারা শুনলেন তাদেরও আমার মতো এই শেষে এসে মন খারাপটা হয়েছে। আমরা মানুষরাই কীরমভাবে রিয়্যাক্ট করতাম যদি আমাদেরই কোনো প্রিয়জন আমাদেরকে অন্য কারোর হাতে তুলে দিত, আমাদেরকে না জিজ্ঞেস করে আমাদের ইচ্ছের অমতে। এই ক্ষেত্রে সেই বাদরটা চেয়েছিল ভাইয়ের সাথে থাকতে, হয়তো ভেবেছিল তাকে সত্যিই ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু শেষে দেখা গেল হয়তো তার ভালোর জন্যই তাকে অন্য কোথাও রেখে আসা হলো। এই যে বিচ্ছেদটা, আমি শর আপনার মনে কোথাও না কোথাও দাগ কেটেছে। আজকের দুখানা অভিজ্ঞতাই বেশ মনে গেঁথে যাওয়ার মতো। অনেক ধন্যবাদ রাজীব এবং রেশমিকে। আশা করি আপনাদেরও আজকে দুখানা অভিজ্ঞতা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিজেদের ফিডব্যাক কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। শেষে আবারও বলে রাখি, যদি আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান আমাদের মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। পাশাপাশি আমার সাথে কানেক্টেড থাকতে গেলে আপনারা কিন্তু আমায় খুঁজে পেয়ে যাবেন ইনস্টাগ্রামে এবং ফেসবুকে। আমাদের ফেসবুক পেজেও কিন্তু নিয়মিত এরমভাবেই অভিজ্ঞতা শোনানো হয়। সমস্ত লিঙ্ক দেয়া থাকবে ডেসক্রিপশনে। আর আবারও বলবো, যদি আপনি আমাদের কোনো এপিসোড মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে।